আহি ওয়াবারাকাতুহু। স্বাগত প্রত্যেককে আজকের এই লাইভে। ফেসবুক লাইভের উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমি এসএসসি রসায়নের যে 11 নম্বর অধ্যায়টা আছে, যেটা আহ, খনিজ সম্পদ দিবস জানেনি, বাট বেসিক্যালি আমরা জৈব যৌগ হিসেবে জানি। এই অধ্যায়টার যে বিক্রিয়াগুলো আছে বা রূপান্তরগুলো আছে, যেটা সাধারণত স্টুডেন্টের ভিতরে বিক্রিয়ার পরিবর্তনের ক্ষেত্রে বা একটা মানে যৌগ থেকে আরেকটা যৌগে পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা যে বাধা, সেই বাধাটা অতিক্রম করার জন্য যে প্র্যাকটিস করা লাগবে, এই প্র্যাকটিসের কারণে আজকে আমি এই লাইভ ক্লাসটা রেখেছি। আজকে বৃহস্পতিবার, 4 মার্চ 2021। আমি 9:30টায় বলেছিলাম আমি আজকে আসব। তোমাদের সবাইকে, যাদের প্রয়োজন, যারা একটু পড়াশোনা করতে চাও, তাদেরকে আজকে যুক্ত থাকার জন্য অনুরোধ করছিলাম। সো ওভারঅল তোমরা জানো যে আমি এসএসসি 2021 ব্যাচের যারা এবার পরীক্ষা দিবে, এদের জন্য যে সিরিজ লাইভ ক্লাসের কথা বলেছিলাম, যদিও প্রতি সপ্তাহে 3 দিন আমার পক্ষে আসাটা এখন একটু জটিল হয়েছে। আমি বৃহস্পতিবার দিন থাকার চেষ্টা করেছি, সে অনুপাতে আজকে নবম ক্লাস। এবং এই ক্লাসে জৈব রসায়নের প্রাথমিক একেবারে ছোট একটা জায়গা, এসএসসি রসায়নে যদি জৈব যৌগ বলা হয়, এটা খুবই খুবই ক্ষুদ্র একটা অংশ নিয়ে আলাপ করার প্রয়াস আমি করব। সেটা হচ্ছে জৈব যৌগের আহ, রূপান্তরগুলা কিভাবে হয়। তোমরা যারা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, কিটোন, ইথার পড়েছো, ওভারঅল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য তোমাদেরকে আরেকটু মনে রাখতে হবে, এগুলা সবই প্র্যাকটিসের বিষয়। তোমাদের যদি কখনো মনে হয় যে এত বিক্রিয়া কিভাবে মনে রাখবো, আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা দয়া করে প্লিজ কয়েকবার করে বিক্রিয়াগুলা লিখবা, এবং বিক্রিয়ার যে কন্ডিশনগুলো আছে, যেই জারকগুলা, যে তাপমাত্রাগুলা, যেই প্রভাবকগুলা আছে, এই প্রভাবকগুলাকে একটু মুখস্থ রাখতে হবে। কারণ যেহেতু এগুলো তোমাদের অনেকের পক্ষেই প্র্যাকটিক্যালি করাটা সম্ভব না, তাই আমি রিকোয়েস্ট করবো একটু যদি তোমরা মুখস্থটা করো। কিভাবে? সেটা হচ্ছে বারবার লিখে। হ্যাঁ, আমরা বুঝবো যে কিভাবে অক্সিজেনটা সরলো, হাইড্রোজেনটা আসলো, কিভাবে কার্বন সংখ্যা বাড়লো, এগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বাট আমাদের আরেকটু চেষ্টা থাকবে আমরা যেন জিনিসগুলোকে বুঝি। সো যেহেতু এটা ফেসবুক লাইভ, আমি একটু অপেক্ষা করে নিই। তোমরা যারা সচরাচর ক্লাসে যুক্ত হও, সবসময় ক্লাস করো, তারা যেন আগে আসো। আমাদের স্কুলের ফেসবুক পেজে তোমরা যারা যুক্ত আছো, যারা আমাকে ফলো করেছো, পড়ালেখা করছো, তারা একটু আসবে, এই অপেক্ষা আমি একটু করে নিচ্ছি। বাই দ্য মিন টাইম আমি একটু বলে নেই যে তো আমার এই ফেসবুক লাইভটা যদিও যদিও পাবলিক, আমার প্রাইভেট ব্যাচের অনেক স্টুডেন্ট তোমরা এখানে যুক্ত হও সবসময়ই। এবং তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, ভ্যালিড কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলা মনে হবে যে ভ্যালিড ইন সেন্স অফ লাইক, আমি যে আলোচনাটা করছি এটা বোঝার পরে বা শেষ করার পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, দেন ইউ আর রিয়েলি ওয়েলকাম টু আস্ক দ্য কোয়েশ্চেন। সো আমি দেখতে পাচ্ছি অলমোস্ট তোমরা 1000 জন যুক্ত হয়েছো। আর এদিকে আমি রুকসানা আক্তার মিম যুক্ত হয়েছে এখানে। আহ, আচ্ছা। আর হচ্ছে আমি আমার যারা প্রাইভেট ব্যাচের আছো, আমি তোমাদেরকে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, গুড। ইয়েস, সীমা দাস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি যারা ইউজুয়ালি এখানে আছো, তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করে নিই আগে, যে তোমরা যদি একটু সম্ভব হয় বইটা সাথে নিও। আর টেস্ট পেপার বলো, যাই বলো, যেগুলো তোমাদের কোয়েশ্চেন কিভাবে আসে এইটা জানায়, এটা যদি সামনে থাকে আর একটু ভালো হয়। সো আমি প্রথমেই তোমাদেরকে যে কথাটা বলতে চাই, তোমরা নিঃসন্দেহে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড এই সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে। আমি যদি একটু স্টার্ট করি, যে যদি কখনো সিএইচও থাকে, আমরা জানি এটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড। তো এর আগে যদি শুধু এইচ থাকে, আমরা জানি এটা হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানেল, বা যেটাকে আমরা মিথাইল অ্যালডিহাইড বলতে পারি। আর আমি যদি এখানে যদি এটাকে লিখি CH3CHO, তাহলে নিঃসন্দেহে তোমরা জানো এখানে 2 কার্বন আছে, সুতরাং এটা ইথানেল হবে। দ্যাট মিন্স আমি একটা যৌগকে নামকরণ করব কিসের ভিত্তিতে? যে কোনো জৈব যৌগের ক্ষেত্রে নামকরণের সময় তোমরা দয়া করে 2টা জিনিস মনে রাখবা, যে এটার কার্যকরী মূলকটা কি, আর এখানে কয়টা কার্বন আছে। তুমি কার্বন সংখ্যাটা গুনবা, আর হচ্ছে কয়টা কার্বনের সাথে কি যৌগমূলকটা আছে, এইটা প্লিজ মাথায় রাখবা।
যেমন মনে করো এটাকে তুমি নিঃসন্দেহে কি বলে ফেললা, ইথানল। কারণ কি, এখানে দুইটা কার্বন আছে। এখন যদি এরকম হইতো যে CH2, এখানে যদি আমি আরেকটা কার্বন বাড়ায় দিতাম, তাহলে নিঃসন্দেহে তুমি বুঝতেই পারছো যে এখানে 3 কার্বন আছে, সুতরাং এটার নাম হবে প্রোপানেল। রাইট, প্রোপানেল। এখন এটা যদি CHO না হয়ে ফ্যাটি অ্যাসিড হইতো, অর্থাৎ এই CHO না হয়ে এটা যদি ফ্যাটি অ্যাসিড হইতো, COOH হইতো, তাহলে আমি কি বুঝতাম? আমরা তো জানি যে COOH মানে ফ্যাটি অ্যাসিড, মানে কি কার্বক্সিলিক অ্যাসিড, একই তো কথা। তো এখানে 3 কার্বন আছে, তাহলে এটার নাম প্রোপানোয়িক অ্যাসিড। এই তো। ও আচ্ছা, এখন যদি এরকম হইতো যে এখানে এই CO নাই, এখানে শুধু OH আছে, তো এখন তুমি চিন্তা করো এখানে শুধু OH আছে, তা আমরা জানি যে OH মানে কি হাইড্রক্সিল, মানে যেটাকে আমরা অ্যালকোহল হিসাবে জানি। তো অ্যালকোহলের আগে কয় কার্বন? 2 কার্বন। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে ইথানল। ইথানল অথবা ইথাইল অ্যালকোহল, যে কোনো ভাবে এটা হইতে পারে। সুতরাং জৈব যৌগের রূপান্তর করার আগে জৈব যৌগের নামকরণটা আগে প্লিজ ভালো মতো পারতে হবে, কোনটার নাম কি। অ্যাটলিস্ট অন্তত পক্ষে 10টা জৈব যৌগের মানে কার্যকরী মূলকের মিনিমাম 10টা করে নাম তোমাদের পারা উচিত, অ্যাটলিস্ট 100টা নাম পারা উচিত। সো আমি যাদেরকে এখানে দেখতে পাচ্ছি, তোমরা যারা যুক্ত হয়েছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার প্রাইভেট ব্যাচের অনেকে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, সাদিয়া, তুমি এনজাইম কি জিজ্ঞেস করছো? এনজাইম এক ধরনের প্রোটিন। তুমি সহজ কথায় মনে রাখো, এনজাইম এক ধরনের প্রোটিন, যেটা কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। প্রভাবিত মানে কি, হয় বিক্রিয়ার স্পিডটাকে সে বাড়াইতে পারে অথবা কমাইতে পারে। সুতরাং একটা রাসায়নিক যৌগ মানে প্রোটিন ধর্মী একটা পদার্থ, যেটা কোনো রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে, সেটাই এনজাইম। এখন এনজাইমের আসলে কোনো শেষ নাই। আমাদের বডির মধ্যে এনজাইম আছে যেগুলো অ্যাকচুয়ালি পরিপাকের ক্ষেত্রে কাজ করে, এবং এগুলোকে বলা হয় পরিপাককারী এনজাইম। এবং এনজাইমের নামও তোমরা জানো যে ইউজুয়ালি এনজাইমগুলো বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর এই এনজাইম আমরা কেমিস্ট্রি ল্যাবে আমরা দেখব, আমরা যখন এই যে এই জিনিসগুলোকে চিন্তা করব, তখন আমাদেরকে জিনিসগুলো পারতে হবে। এই এনজাইমের কথায় হঠাৎ করে মনে হলো, তোমাদের বইয়ের মধ্যে 280 নাম্বার পৃষ্ঠাটা যদি একটু ওপেন করো, তোমরা দেখবা 280 নাম্বার পৃষ্ঠায় 11.6 যে প্যারাটা আছে, ওই প্যারার প্রথম প্যারায় কিছু ইনফরমেশন দেওয়া আছে যে ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। আমরা যত পারফিউম জানি, পারফিউম শিল্পে অ্যালকোহলের ব্যবহারটা আছে, ইথানলের ব্যবহার। তারপরে তুমি জানো যে পারফিউমে ইথানলকে ব্যবহারের পূর্বে তাকে গন্ধমুক্ত করা হয়, বিকজ এটার একটা স্মেল আছে। এরপরে তুমি জানো যে এই রেকটিফাইড স্পিরিট, তোমরা জানো ইথানলের 96% জলীয় দ্রবণ। ইথানল এই যে এটাই তো ইথানল। তাহলে এইটার 96% জলীয় দ্রবণকে আমরা কি বলছি? রেকটিফাইড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিটের মধ্যে যখন হালকা করে মিথানল যুক্ত করা হবে, মিথানল, মিথানলের সংকেত তোমরা নিশ্চয় জানো, আমার তো বলার দরকার নাই, এটা হচ্ছে CH3OH, মিথানল। তো মিথানল যখন ব্যবহার করা হয়, তখন রেকটিফাইড স্পিরিটের আরেক নাম হয় মেথিলেটেড স্পিরিট। এটাকে কি বলা হচ্ছে? মেথিলেটেড স্পিরিট। তুমি একটু খেয়াল করে দেখো, এই মেথিলেটেড স্পিরিট, মনে করো ওই যে কাঠ এবং ধাতুর যে আসবাবপত্র আছে, এগুলাকে যখন বার্নিশ করে, ওই বার্নিশ করার সময় এই যৌগটা ব্যবহার করা হয়। আমি কেন এখান থেকে স্টার্ট করলাম, তোমাদের আমি যে প্রশ্ন দেখছি, হঠাৎ এই তোমাদের একটা প্রশ্ন চলে আসছে এনজাইম, সেই হিসাবে আমার রেকটিফাইড স্পিরিটের কথা মনে হয়েছে। এবং তখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, 280 নাম্বার পৃষ্ঠার ওই প্যারাটার নিচে দেখো এক জায়গায় লেখা আছে স্টার্চ। চাল, গম, আলু, ভুট্টা, এইগুলা থেকে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়। তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে, স্যার এটা কি জিনিস? আমি একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আমার একটু ব্যাখ্যার দরকার আছে, কারণ এইটা কেন যেন আমার মনে হচ্ছে তোমাদের কাছে অনেকের একটা প্রশ্ন, যে চিনি শিল্পের উপজাত উৎপাদ চিটাগুড় থেকে একই প্রক্রিয়ায় অ্যালকোহল মানে ইথানল প্রস্তুত করা হয়। এটা কেন দরকার? কারণ তোমাদের যে পরীক্ষা,
আমরা তো এখন পরীক্ষার জন্য চিন্তা করছি একটা, ঠিক আছে, আমাদের কিছু জানারও দরকার আছে বই কি, তাই না? আমি উম, একটু অপেক্ষা করো। আমি তোমাদেরকে বলেছি তোমরা যদি সম্ভব হয় তোমাদের কেমিস্ট্রি বইয়ের 280 নম্বর পৃষ্ঠাটা একটু ওপেন করে লাস্ট প্যারায় একটা জিনিস আছে সেটা একটু যদি দেখো। সো আমি আহ, তোমরা অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছো, তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আমার পরিবারও ভালো আছে, এবং তোমাদের সবার যত প্রশ্ন আছে আমি চেষ্টা করব একটু উত্তরটা দেওয়ার। আহ, তোমরা একজন তাসিন, তুমি জিজ্ঞেস করেছো যে স্টার্চ মানে কার্বোহাইড্রেট কিনা। ডেফিনেটলি কার্বোহাইড্রেট একটা বিশাল বড় জিনিস। কার্বোহাইড্রেটের একটা অংশ হচ্ছে পলিস্যাকারাইড। ওই পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্টার্চ। এছাড়াও আছে গ্লাইকোজেন এবং সেলুলোজ, এগুলা পলিস্যাকারাইড। ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন বায়োলজি বইটার বোটানি বইয়ের 3য় অধ্যায়ে তোমরা এগুলা পাবা। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ওই যে 280 নম্বর পৃষ্ঠার যে লাইনটা বললো না যে স্টার্চ থেকে ওই অ্যালকোহল প্রস্তুত করা যায়, এটা আমি একটু দেখাচ্ছি। মনে রাখো এটা ইম্পর্টেন্ট। তোমরা যদি একটু আমার সাথে খাতা কলম নিয়ে বসো আমার মনে হয় একটু উপকার হবে। একটু যদি খাতা কলম নিয়ে বসতে পারো, ধরো যে C6H12O5, আমি যদি এখানে এন দেই, এন মানে অনেকগুলা এই যৌগটা মানে C6H12O5, এটা যদি দেই এবং এটার সাথে যদি এন সংখ্যক পানির অণু যুক্ত হয়, খেয়াল করো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে স্টার্চ। স্টার্চ পলিস্যাকারাইড। এটার সাথে যখন যুক্ত হবে তখন খেয়াল করো এইখানে একটা এনজাইম কাজ করে। ওই যে তুমি জিজ্ঞেস করলো না এনজাইম কি, এখানে একটা এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে ডায়াস্টেজ। শব্দটা হচ্ছে ডায়াস্টেজ। এই এনজাইম এবং এই এনজাইমটা একসাথে যুক্ত হয়ে এই এনজাইমটা একসাথে যুক্ত হয়ে তোমার এখানে উৎপন্ন করছে মল্টোজ C12H22O11। তোমরা জানো এটার নাম হচ্ছে মল্টোজ। এবং এই মল্টোজকে আদ্র বিশ্লেষণ করলে এই যে এটা মল্টোজ এবং এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড একসাথে। এই মল্টোজকে C12H22O11, এটাকে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি পানি যুক্ত করে তাহলে এইখানে একটা এনজাইম কাজ করবে। এটা যেহেতু মল্টোজ, এখানে কাজ করবে মল্টেজ, এবং এটাকে বিশ্লেষণ করলে কি হয় জানো, গ্লুকোজ উৎপন্ন হয়। এই যে C12H22, এখানে 22 আর 2 মিলে হবে 24, 11 আর 1 মিলে হবে 12, অর্থাৎ এখানে 2 অণু C6H12O6 উৎপন্ন হয় এবং এইটার নাম হচ্ছে গ্লুকোজ। এবং এই গ্লুকোজকে ফার্মেন্টেশন করলে ইথানল উৎপন্ন হয়। কি দিয়ে জানো? জাইমেজ এনজাইম দিয়ে। জাইমেজ। একটু তোমরা যদি দয়া করে একটু শোনো, আমার মনে হয় কাজে দেয়। আমার এই ফেসবুক লাইভের উদ্দেশ্যটাই হচ্ছে মানে তোমরা কিছু প্রশ্ন করলে তার উত্তর দেওয়া, তার সাথে আমার অধিকাংশ সময় থাকে একটু বিরতিহীন লেকচার দেওয়া। এই যে C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজকে ফার্মেন্টেশন করতে হবে, মানে ব্যাকটেরিয়া দিয়ে পচাইতে হবে, এবং এখানে একটা এনজাইম আছে, এটার নাম হচ্ছে জাইমেস এনজাইম। তোমরা এইটা মনে রাখো, প্লিজ ভুলো না। এই যে জাইমেস এনজাইম, এটার নাম হচ্ছে এই যে পচানো এই গ্লুকোজটাকে মানে বিভক্ত করা, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে CH3CH2OH, এই যে ইথানল। এখন এটা 6 কার্বন, তো এখানে ইথানল হচ্ছে 2 কার্বন, 2 দুগুণে 4, তাহলে বাকি 2 কার্বন ওই যে কার্বন ডাইঅক্সাইড হয়ে উড়ে যায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। এই যে একটা লাইন, এই যে গ্লুকোজ থেকে ইথানল হওয়া, দিস ইজ দ্য প্রসেস। সুতরাং তোমরা প্লিজ মাথায় রেখো এটার নাম হচ্ছে গ্লুকোজ। তোমরা সবাই জানো এটা এক ধরনের শর্করা। কেমন শর্করা জানো? এক শর্করা বাংলায় বললে।
ইংরেজিতে বললে মনোস্যাকারাইড। তোমরা গ্লুকোজ ফ্রুক্টোজের নাম শুনেছ? তো গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড, এক শর্করা। আর যখন গ্লুকোজ আর ফ্রুক্টোজ একসাথে যুক্ত হয় তখন হয় সুক্রোজ। সুক্রোজ মানে চিনি, আর চিনি হচ্ছে দ্বিশর্করা। তোমরা এটা কোথায় পড়ছো? একটু মনে করে দেখো, তোমাদের বায়োলজি বইয়ের ৫ম নম্বর অধ্যায়ের উদ্ভিদের খনিজ পুষ্টির পরে যখন প্রাণীর পুষ্টিটা আছে, প্রাণীর পুষ্টি শুরু হওয়ার ২য় পৃষ্ঠার মাঝখানে তোমরা পড়ছো একটা ছক আছে যে ফ্রুক্টোজ, এটা হচ্ছে ফলের রস, হ্যাঁ, এগুলো হচ্ছে এক শর্করা দ্বিশর্করা। সো ডেফিনেটলি তোমাদের মনে থাকার কথা। থ্যাংক ইউ প্রদ্যুম্ন পাল, থ্যাংক ইউ। তুমি আমার প্রাইভেট ব্যাচে, রাইট? থ্যাংক ইউ সোনা। হ্যাঁ, অর্পণ দে, এটা হচ্ছে গাজন প্রক্রিয়া। সো আমি আই থিঙ্ক জান্নাতুল ফেরদৌস আইডি থেকে দিদারুল ইসলাম, এখন কোনো প্রবলেম হওয়ার কথা না। শামিমা আক্তার বেগম রূপালী, আই এম কমপ্লিটলি ওকে বাই দ্য গ্রেস অফ অলমাইটি অ্যান্ড আই হ্যাভ নো প্রবলেম উইথ মাই ভয়েস। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা মনে থাকবে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমাদের আমি যখন ঘোষণা দিয়েছিলাম আজকে আমি আসবো, তখন তোমাদের কারো কারো কিছু স্পেসিফিক কোয়েশ্চেন ছিল, আমি একটু ইগুলা দিচ্ছি, অ্যান্সারগুলা দিচ্ছি। এটা তোমরা মনে রাখো, পারবা না? সোজা জিনিস, সোজা জিনিস। আমি কেন ওই এনজাইমের কথাই মনে হয়েছে তাই আমি স্টার্চের কথাটা বলেছি। তোমাদের বইয়ের 280 নম্বর পৃষ্ঠার লাস্ট প্যারার আগের প্যারা, লাস্ট প্যারা অ্যালডিহাইড নিয়ে কথা বলেছে, তার আগে এক লাইন বলেছে যে স্টার্চ থেকে গাজন প্রক্রিয়া অ্যালকোহল উৎপন্ন হয়, অ্যান্ড দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। ওকে, মুছে দেই। এখন যদি প্রশ্ন করি, স্যার বলেন তো আমাদের কত ধরনের প্রশ্ন আসতে পারে? তোমাদের প্রশ্নের আসলে কোনো সীমা পরিসীমা নাই, কোনো সীমা পরিসীমা নাই। কারণ কি জানো, তোমাদের প্রশ্নগুলোর মধ্যে আমি যেটা জানতে পেরেছি, অনেকেই তোমরা বলেছো যে স্যার কোনো একটা জায়গায় একটা প্রশ্ন আসছে যে প্রোপানল থেকে কিভাবে বিউটানোইক অ্যাসিড উৎপাদন করা যায়, এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল। আমি একটু বলি, তোমার কথাটা হচ্ছে যে প্রোপানল থেকে বিউটানোইক অ্যাসিড, তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে এইটা নাকি তোমাদের প্রবলেম। আমি তোমাদের কারণটা বুঝতেছি, এটা কেন প্রবলেম, এটার একটা কারণ আছে। তোমাদের ভিতরে এটা প্রবলেম লাগাটা খুবই স্বাভাবিক, বিকজ প্রোপানল হচ্ছে 3 কার্বন, বিউটানোইক অ্যাসিড কমপ্লিটলি 4 কার্বনের অ্যাসিড, তাহলে আরেক কার্বন আসবে কোত্থেকে? এরকম বিক্রিয়া তোমরা ইউজুয়ালি তোমাদের বইয়ে তো নাই, তোমাদের কাছে এটা মানে একটু প্রবলেমেটিক লাগাটা খুবই স্বাভাবিক। এটা দেখো, প্রোপানলের সংকেত কি? প্রোপানলের সংকেত হচ্ছে CH3 CH2 CH2OH, রাইট? এটাকে আমরা কিন্তু সংক্ষেপেও লিখতে পারি। আমরা এটাকে লিখতে পারি যে দেখো, কার্বন 1 2 3, হাইড্রোজেন হচ্ছে 3 2 5 আর 2 7। তুমি চাইলে এটাকে C3H7OH এটাও লিখতে পারো, দ্যাট ইজ সেম। এই যৌগটাকে এই যৌগটাকে তুমি কি জানো এটা কি করতে হবে? তোমাদের কি কোনো ধারণা আছে? তোমাদের কোনো ধারণা আছে? থ্যাংক ইউ জান্নাতুল মৌরি, তুমি আমার সব নোট করো। প্লেজার ইজ অল মাইন। পূজা বারই তুমি যুক্ত আছো, তাই না? থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো স্ক্রিনশট নিতে হয় তোমরা এটা নিয়েও, পরে এটা তো রেকর্ডেড থাকবে, আমি একটু টাইম সেভ করার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রোপানল। সো প্রোপানল, আমি এখন এটাতে আয়োডিন যুক্ত করতে হবে আমার, জানো, লোহিত ফসফরাসের উপস্থিতিতে। এখন তোমরা তো লোহিত ফসফরাসের নাম শুনেছ? আচ্ছা, আমি একটু তোমাদেরকে বলি, এটা মাথায় রাখতে হবে, লোহিত ফসফরাস এর উপস্থিতিতে এখানে আয়োডিন যুক্ত করতে হবে। তাহলে এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। অ্যালকাইল হ্যালাইড, এটা তো অ্যালকোহল, এই অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে, অর্থাৎ এই CH3 CH2 CH2I এটা উৎপন্ন হবে। অর্থাৎ এখানে জাস্ট যৌগমূলকটা চেঞ্জ হয়ে যাবে। মানে কি? মানে এটা অ্যালকোহল ছিল, এখন এটা আয়োডাইড হয়ে যাবে, এন্ড দিস ইজ প্রোপাইল আয়োডাইড। এই প্রোপাইল আয়োডাইডের মধ্যে এখন একটা কার্বন ঢুকাইতে হবে। কেন? কারণ এটা বিউটানোইক অ্যাসিড, বিকজ দিস ইজ সিম্পলি, এটা মাথায় রাখতে হবে,
এখানে হচ্ছে 3 কার্বন, আর এখানে হচ্ছে 4 কার্বন। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ কনফিউশন, যে তাহলে বাকি কার্বনটা কোত্থেকে আসবে, অ্যান্ড দ্যাট ইজ পটাশিয়াম সায়ানাইড। তো যখন আমি এটাকে এইভাবে লিখব যে C3H7, ওই যে ওইটা একই জিনিস, এটার সাথে এই যে আয়োডিনটা আছে না, এখন আমি এখানে পটাশিয়াম সায়ানাইড দিব, তখন এই পটাশিয়াম সায়ানাইডের সায়ানাইড এখানে আসবে। And now that is the main point, it will increase number of carbon. Then এটা কি হবে, C3H7 তো আগেই ছিল, আয়োডিনটা চলে গিয়ে এখানে এখন সায়ানাইড হবে, আর পটাশিয়াম আয়োডাইড হবে। এখন এই যে সায়ানাইড C3H7 সায়ানাইড, এখন এখানে এটাকে বিচারিত করতে হবে। আর তোমরা একটু কমন জিনিস মনে রাখবা, জৈব যৌগের এ পর্যায়ে আমরা বিচারিত করার জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করব। তোমাদের জন্য ডেফিনেটলি এটা কঠিন শব্দ, বাট এসএসসি লেভেলে কঠিন। ইন্টারমিডিয়েটে গেলে তোমরা লিটারেলি, আমার একটা কথা মনে রাখো, ইন্টারমিডিয়েটে গেলে তোমরা মনে করো যে কক্সবাজারে গেলে মানুষ যেমন সমুদ্রের মধ্যে একটা ঝাঁপ দেয়, তোমরা লিটারেলি মনে রাখবা যে তোমরা জৈব যৌগের একটা সমুদ্র আছে, এটার মধ্যে একটা ঝাঁপ দিবা, এবার ঝাঁপ দিয়ে তোমরা সাঁতরাতে থাকবা, তারপর সাঁতরাবা আর সাঁতরাবা, দেখবা সামনে কিছুই দেখা যাচ্ছে না, আবার সাঁতরাবা। ইন্টারের জৈব যৌগের তুলনায় এসএসসির জৈব যৌগের যদি আমি পরিমাণ হিসাব করি, তাহলে এটা দেখা যাবে না, মনে করো এটা দেখা যাচ্ছে না। সুতরাং আগে থেকে তোমরা একটু প্রস্তুত নিয়ে নিবা। আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, বাস্তবতা বলতেছি, and I am warning you, I'm telling you the fact. লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সুতরাং আমি যদি এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করি, তাহলে আমার এই 4টা হাইড্রোজেন এখানে ঢুকবে, and now it turns into number 4 carbon, that is C3H7, এটা তো আছেই, তার সাথে CH2NH2 উৎপন্ন হবে। এখন এই যে NH2 উৎপন্ন হইল, এটার নাম হচ্ছে বিউটাইল অ্যামাইড, বিউটাইল অ্যামাইড। এবং আমি কমপ্লিটলি এগ্রি, দিস ইজ রিয়েলি টাফ ফর ইউ, এটাকে বিউটাইল অ্যামাইড বলে, বিউটাইল অ্যামাইড। এখন এই বিউটাইল অ্যামাইডের মধ্যে আমাকে এখন অ্যালকোহল বানাইতে হবে। কেন? কারণ আমি বিউটানোয়িক অ্যাসিডে যেতে চাই, আর অ্যাসিডে যাওয়ার একটা সহজ রাস্তা হচ্ছে আমি অ্যালকোহলকে জারণ করব, তাহলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে জারণ করব, ফ্যাটি অ্যাসিড হবে। তোমরা প্লিজ মাথায় রেখো, একটা কমন সিনারিও হচ্ছে ROH, এটা অ্যালকোহল। তুমি যখন অ্যালকোহলকে শক্তিশালী জারক দিয়ে জারণ করবা, শক্তিশালী জারক কোনটা জানো? পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এর মধ্যে চিন্তা করো K2Cr2O7, এটা পটাশিয়াম ডাইক্রোমেট, এবং এটার সাথে সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে কি হবে? 100% মনে রাখবা, অ্যালকোহলকে জারণ মানেই এটা অ্যালডিহাইড হবে, অর্থাৎ এটা হবে RCHO। এবং তুমি যখন এই RCHO কে এগেইন জারণ করবা K2Cr2O7 দিয়ে, প্লিজ রিমেম্বার এটা হবে অ্যাসিড, এবং এটা হবে RCOOH। এবং তোমরা নিশ্চয়ই এখন জিজ্ঞেস করবা না যে স্যার এই আর মানে কি। ডোন্ট সে দ্যাট, এটা হচ্ছে তোমাদের ফরজ জানা। এই আর মানে অ্যালকাইল, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটা থাকে, সহজ জিনিস মনে করো, একটা যে কোনো অ্যালকেন তুমি চিন্তা করো, ধরো পেন্টেন, বা ধরো যে ডেকেন, বা ধরো বিউটেন। তো বিউটেন থেকে একটা হাইড্রোজেন গেলে, এটাও কিন্তু তোমাদের বলার বাকি নাই যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। সো ইউ নো দ্যাট দিস ইজ C4H10, যেটাকে বিউটেন বলছি আমি। তো C4H9 মানে হচ্ছে বিউটাইল, রাইট? সো ইউ শুড নট ফরগেট দিস প্রিন্সিপাল, প্লিজ এটা মাথা থেকে সরাইও না।
নেভার এভার। ইমাজিন অ্যালকোহলকে জারণ করলে আমি অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারণ করলে ফ্যাটি অ্যাসিড পাবো। কমপ্লিটলি এগ্রি। এবং ঠিক উল্টা ঘটনা ঘটবে কখন, এইটা দেখো। এখন যদি আমি অ্যালকোহলকে বিজারণ করি, প্লিজ রিমেম্বার, অ্যালকোহলকে যদি আমি বিজারণ করি তাহলে আমি অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে যদি আমি বিজারণ করি অ্যালকোহল পাবো। এবং আমি কি দিয়ে বিজারণ করব? এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। তোমরা যদি একটা সূত্র বুঝতে পারো, বাকি কোনো কিছু তোমার বইয়ে এমন কিছু নাই যেটা তোমার প্রবলেম করবে। কতবার তোমরা লিখছো বিক্রিয়া? এক একটা বিক্রিয়া কি 10 বার করে লিখছো, নাকি 10 বার করে লেখার দরকার আছে? কার দরকার আছে? তোমাদের মধ্যে যে মনে করবা যে তুমি যোগ যোগ কঠিন লাগতেছে, ভয় লাগতেছে, তুমি 10 বার করে লেখো একটা বিক্রিয়া, দেখো মনোযোগ দিয়ে। এখন এটা আমি মুছে দিলাম। এই যে বিউটাইল অ্যালডিহাইড, সরি বিউটাইল অ্যামাইড হইলো। এখন আমি এখানে একটু ছোট্ট করে ওকে জারণ করে ফেলবো। কি দিয়ে? সোডিয়াম নাইট্রেট দিয়ে। এখন সোডিয়াম নাইট্রেট দিয়ে আমি জারণ করব উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে আমি যখন এটা নিব, C3H7 না, এই যে দেখো এটার সাথে এখন আমি টুকুস করে CH2 কে অ্যাড করে দিব। তাহলে এই C এটার মধ্যে গেলে হবে 4, আর এই হাইড 7টা এটার সাথে গেলে হবে 9। তুমি তাকায় দেখো। তাহলে আমি যদি এখন এখানে লিখি C4H9, নো প্রবলেম, নো প্রবলেম, সেম, and then this is NH2। ওকে, এখন যদি আমি ওকে সোডিয়াম নাইট্রেট, অ্যাকচুয়ালি সোডিয়াম নাইট্রাইট সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা এই যে এটা এখন বিউটানল হবে, দ্যাট ইজ C4H9OH, বিউটানল। এখন এই বিউটানলকে আমি এখন জারণ করব কিভাবে? এখন এই যে দেখো C4H9OH, এটাকে আমি জারণ করব K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড জারক। তাহলে এটা কি হবে? বিউটানল, বিউটানেল হবে। বিউটানেলের সংকেত কি? CH3, CH2, CH2, CHO। এই যে এটা আমি কেন ভাঙা লিখছি জানো? কারণ একটু তাকায় দেখো, কার্বন কয়টা? 4টা। হাইড্রোজেন কয়টা? 3 2 5 2 7 আর 1 8। এখন এটাকে আমি যদি শর্ট করি কি হবে? এটা হবে হচ্ছে C4H8O। তাহলে স্যার আরেকটা কই গেল? আউট। এই যে একটা জায়মান অক্সিজেন এখানে ঢুকেছে। এই যে বিউটানেল, এই বিউটানেলকে এখন আমি আবার জারণ করব। তো জারণ করলে কি হবে? বিউটানোইক অ্যাসিড। সংকেত কি? CH3, CH2, CH2, COOH। এই যে বিউটানোইক অ্যাসিড। একটু জটিল মনে হচ্ছে? হ্যাঁ আমি বুঝতেছি, এটা এসএসসি লেভেলে জটিল, কিন্তু ইন্টারমিডিয়েটে গেলে এটা আবার পানি ভাত হয়ে যাবে। And this is butanoic acid. Now you count oxygen and carbon. 1 2 3 4, 4টা কার্বন, 3 2 5 2 7 আর 1 8, 8টা হাইড্রোজেন। So you can write C4H8O2 completely. This is butanoic acid, and this is the steps of preparing butanoic acid from propanol. তোমাদের কনফিউশন বা তোমাদের প্রশ্নটা একদম ঠিকঠাক যে স্যার এটা কিভাবে হবে। And তোমাদের কাছে এই জিনিসটা সত্যি নতুন লাগবে, আই এগ্রি, বাট আজকের পরে যেন আর কখনো প্রবলেমেটিক মনে না হয়। হ্যাঁ হ্যাঁ, ইরিনা হোসেন মালিহা, ডেফিনেটলি। আমি আসলে এই যে এখানে এই জিনিসটা এখানে হবে তাই আমি আসলে লিখে এটাকে ক্লামজি করি নাই। আমি যদি এখানে লিখতাম না, লেখাটা একটু হইতো, মানে খুবই কনজেস্টিভ মনে হইতো। তুমি একটু বুঝে নিচ্ছ তো, এখানে যা আছে এখানে তাই হবে। সুতরাং তোমার কথায় আমি একটু বলি, এখানে একটু জায়মান অক্সিজেন আমি দিয়ে দিই। ওকে, অ্যান্ড প্লিজ তোমার যদি এখন স্ক্রিনশট নিতে মনে চায়, বুঝতে মনে চায়, যেইভাবে তোমার ইচ্ছা তুমি এটাকে বোঝো, দরকার আছে। কারণ আমরা তো এখানে লেখাপড়া করছি। তো লেখাপড়ার করার জন্য আবারও বলছি, অন্তর পবিত্র হইতে হবে এবং হচ্ছে ডেডিকেশন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে।
সুতরাং আমি বলবো তোমাদের যদি কারো কাছে, আল্লাহর ওয়াস্তে বলছি, যদি জৈব যৌগ কঠিন মনে হয়, তুমি শ্রম দাও, 3 দিন 5 দিন 7 দিন পরও তুমি। এখন তো করোনার সময় স্কুল বন্ধ, এবং ঘোষণা আসতেছে যে 30শে মার্চ থেকে স্কুল খুলবে, এবং 60 কর্মদিবসের মধ্যে স্কুলের কার্যক্রম চলবে। তোমাদের প্লিজ মাথায় রাখা উচিত যে এই 60 কর্মদিবস অনেক চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে। এবং প্লিজ এটাও মাথায় রেখো যে রোজার মধ্যে স্কুল চলবে কি চলবে না, এই জিনিসটা তোমরা যারা নেতিবাচক ভাবে নিচ্ছ যে রোজার মধ্যে স্কুল করা সম্ভব না, তোমরা একবার মনে প্রশ্ন করে দেখো যে রোজার মধ্যে কি কোনো কিছু বন্ধ থাকে? যারা অফিস করে, যারা কাজ করে, যারা পেশাজীবী মানুষ, এদের কি রোজার কারণে কোনো কিছু বন্ধ আছে? মানুষ তো দেদারসে শপিং করতেছে, রোজার মধ্যে আসলে মার্কেটে জায়গা থাকে না। তো মানুষ যদি রোজা রেখে শপিং করতে পারে, তো রোজা রেখে স্কুলে তোমরা পড়তে পারবে না? হ্যাঁ, বলতে পারো স্যার টায়ার্ড লাগে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট এটা তো বিশ্বাস করো যে রোজার মাসে আল্লাহ তাআলার একটা রহমত থাকবে। সুতরাং যেই সিদ্ধান্তটাই হোক, গভর্নমেন্ট যখন একটা সিদ্ধান্ত নেয়, বিশেষ করে শিক্ষায়, তোমাদের উচিত হবে কোনো ধরনের নেতিবাচক কোনো কিছু ফেসবুকে শেয়ার না করা। আবার দেখতেছি তোমাদের মধ্যে অনেকেই ইসে লিখতেছো যে তোমার মতামত কি, যে রোজার মধ্যে ক্লাস করা সম্ভব কি সম্ভব না। এই মতামত দিয়েও তো লাভ নাই। সম্ভব অসম্ভবের বিষয় তোমরা খেয়াল করো, তোমাদের এসএসসি পরীক্ষা কবে হওয়ার কথা? এই যে মার্চ মাসে অর্ধেক শেষ হয়ে যাওয়ার কথা। তোমরা যদি রমজান মাসেও ক্লাস না করো, তাহলে 60 দিন, 60 কর্মদিবস, মানে 60 ওয়ার্কিং ডেজ কিভাবে কমপ্লিট হবে? 3 মাসের মধ্যে যদি 12টা শুক্রবার পড়ে, তাহলে বা 13টা শুক্রবার পড়ে, তাহলে 13 দিন তো এমনিই বন্ধ। আর ঈদের বন্ধ আছে 5 দিন বা 3 দিন। তো 13 আর 3 16 দিন তো এমনিই অফ। তো মার্চ মাসের 30 তারিখ থেকে যদি জুন মাসের 30 পর্যন্ত চিন্তা করি আমি, তাহলে আমার এখানে এমনিতেই 16 দিন বন্ধ থাকতেছে। আরো যদি এক্সট্রা 14 দিন হিসাব করি, তাহলে 1 মাস বন্ধ। তো 1 মাস যদি বন্ধ থাকে, তাহলে 90 দিনের মধ্যে 1 মাস বন্ধ থাকলে বাকি থাকলো 60 দিন। তাহলে এই 60 দিন যদি তোমার ক্লাস করতেই হয়, তাহলে রমজান মাসে ঘরে বসে থাকলে তো হবে না, নাকি? কথা বুঝে আসছে? সহজ কথা। সুতরাং প্লিজ ডোন্ট স্প্রেড নেগেটিভিটি, ইট ডাজ নট ক্রিয়েট এনি ভ্যালু। হুম। রোকসানা আক্তার মিম আইডি থেকে তুমি বলতে চেয়েছো এখানে জায়মান অক্সিজেন দেওয়ার কারণ কি? এই জায়মান অক্সিজেন না দিলে তো জারণ হবে না। জারণ মানে কি? অক্সিজেন সংযোগ করা। তা আমি অ্যালকোহলে যদি অক্সিজেন সংযোগ না করি, তাহলে তো অ্যালডিহাইড হবে না। বিক্রিয়াটাই হচ্ছে এটা, যে আমি অ্যালকোহলকে জারণ করব, তাহলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে জারণ করব, ফ্যাটি অ্যাসিড হবে। দিস ইজ কমপ্লিটলি এ ক্লিয়ার স্টেটমেন্ট। এবং জারণ করার জন্য জারক লাগবে। কে জারক? পটাশিয়াম ডাইক্রোমেট জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, সালফিউরিক অ্যাসিড জারক, পারক্লোরিক অ্যাসিডও জারক। ওকে। আচ্ছা, স্বপ্নের মহল আইডি থেকে তুমি বলেছো আমার লাইভ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করে যাচ্ছি। আমার দৈনন্দিন যে কাজকর্ম, এটা কেবলমাত্র আমার ঘরের মানুষটা জানে যে হোয়াট আই হ্যাভ টু ডু এভরি সিঙ্গেল মোমেন্ট। সো আমি চেষ্টা করি। নিজের সুস্থতা একটা দেখার ব্যাপার আছে, বাট আই উইল ট্রাই টু কাম রিপিটেডলি ইন ফেসবুক লাইভ। এটা মুছে দেই, গল্প একটু বেশি হয়ে গেছে। এখন আমাদেরকে একটু করে পড়তে হবে যে আম, পড়তে হবে তোমার যোগাযোগের রূপান্তরের মধ্যে আরো কিছু কথা আছে, যেটা তোমাদের প্লিজ একটু আমি তোমাদের ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চাই। ডু নট ফরগেট ইট প্লিজ, আই রিকোয়েস্ট। সেটা হচ্ছে যে তোমাদের বইয়ের মধ্যে যে জিনিসটা আছে, সেটা হচ্ছে ইথিনকে আমি যদি কোন দিক থেকে স্টার্ট করব। ধরো ধরো যে উম, আমি ডিরেক্টলি ইথিন থেকে, সাপোজ আমি ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিডে যেতে চাচ্ছি। ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড। সো থিঙ্ক অ্যাবাউট, ইথিন মানে কি? অ্যালকিন। অ্যালকিন থেকে অ্যাসিড বানাবো আমি, রাইট?
আমি কত ভাবে যেতে পারি, আমি কেন এটা নিলাম, কারণ এটা খুবই কমন, খুবই কমন। যেমন মনে করো ইথিন যদি হয়, আমি যদি এক ধাপে যাই, যেমন মনে করো অ্যালকিন, CH2 ডাবল বন্ড CH2, তোমরা সবাই জানো এটা অ্যালকিন। এই অ্যালকিনের মানে ইথিনের সাথে আমি যখন পানি বাষ্প যুক্ত করব, প্লিজ তোমাদের আহ, এটা কোথায় আছে তোমাদের বইয়ের, দাঁড়াও আমি একটু দেখি তোমাদের বইয়ের মধ্যে। এটা সম্ভবত থাকার কথা, কোনো এক জায়গায় আছে, আই এম নট শিওর এটা আসলে কত নাম্বার পৃষ্ঠায় আছে, বাট এটা একটু মাথায় রাখতে হবে। ইথিনের সাথে আমি যখন ফসফরিক অ্যাসিড দিব, ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং তার সাথে 60 অ্যাটমসফিয়ার চাপ, 60 ATM চাপ। এখন স্যার, এটা কি কোনোভাবে মুখস্থ করা ছাড়া মনে রাখার কোনো কায়দা আছে? আমার কাছে উত্তর হচ্ছে না। এটা তো আমারই মনে থাকে না, এতগুলা জিনিস মনে মানুষের থাকে না। তো কি করতে হয়? মানুষের মনে থাকে প্র্যাকটিস করলে। তো তোমার যেদিন পরীক্ষা, তুমি নিশ্চয়ই একবার হইলেও দেখে যাবা। এই কারণে তোমাকে সময় দেওয়া হচ্ছে, তুমি লেখো এই বিক্রিয়াটা, লেখো। ডাইরেক্ট এই অ্যালকিনের সাথে যখন তুমি পানি দিয়ে দিবা, ডিরেক্টলি এখানে অ্যালকোহল উৎপন্ন হবে, CH3CH2OH। সুতরাং ইথিনের সাথে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফেরিক চাপে পানিকে যুক্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। এখন আমি অ্যালকোহল পেয়ে গেলাম, তো ইথিন থেকে আমি ইথানোয়িক অ্যাসিডে যাব, আমার একটাই শর্ত, আমি জাস্ট অ্যালকোহলকে জারণ করব। এখন আমি এই অ্যালকোহলকে CH3CH2OH এটাকে জারণ করব। তো জারণ করব কি দিয়ে? এই যে জায়মান অক্সিজেন দিয়ে। কে জারণ করবে? পটাশিয়াম ডাইক্রোমেট। সুতরাং এটার নাম হচ্ছে K2Cr2O7, and that will produce what? Definitely aldehyde। মুখস্থ, অ্যালকোহল জারণ অ্যালডিহাইড, তাহলে 2 কার্বনের অ্যালডিহাইড, অ্যালকোহল 2 কার্বনের অ্যালডিহাইড হবে CH3 CH2 সরি CH3CHO, দিস ইজ ইথানল। সো কমপ্লিটলি আমি জানি এটা হচ্ছে ইথানল, এটা ইথানল, টু ইজি। আর এই ইথানল CH3CHO, আমি এটাকে আবার জারণ করব কি দিয়ে? একই জিনিস, এটাই। তো একটা জায়মান অক্সিজেন এখানে যুক্ত হবে, হোয়াট উইল হ্যাপেন? CH3COOH। সুতরাং এইটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এবং এটা তোমাদের কোনোভাবেই ভুলে যাওয়া ঠিক হবে না, মন থাকবে। এখন প্লিজ তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু বাষ্প, জলীয় বাষ্প, ইথিনের সাথে বাষ্প। আচ্ছা বাইজিৎ, তুমি 281 নম্বর পৃষ্ঠার কথা বলছো, 281 নম্বর পৃষ্ঠায় কি আছে একটু দেখতে হবে আমার। 281 নম্বর পৃষ্ঠায় পলিমার আছে। পলিমার তো সোজা রে, পলিমার তো দুইটা জিনিস, একটা হচ্ছে জুতো পলিমার আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। তোমার একটু ফিলিংসটা বুঝতে হবে, মানে শব্দের অর্থ বুঝতে হবে। জুতো মানে কি? জুতো মানে একসাথে হওয়া, অনেকগুলা ইথিন একসাথে হইছে, পলিথিন। অনেকগুলো ভিনাইল ক্লোরাইড একসাথে হয়েছে, পলিভিনাইল ক্লোরাইড, PVC, এটা জুতো। মানে এরা যখন একসাথে হয়েছে তখন কোনো কিছু বাদ যায় নাই। কিন্তু ঘনীভবন পলিমার হচ্ছে যখন অনেকগুলো যৌগ একসাথে যুক্ত হবে তখন ওদের থেকে কিছু লস হবে। ধরো পানি, কার্বন ডাই অক্সাইড কিছু চলে যাবে, এই চলে যাওয়া শর্তে ওরা যুক্ত হবে। জুতো মানে এটাকে কি বলা যায়? টুগেদার। সো দে আর কামিং টুগেদার, একসাথে হচ্ছে, and they are not losing anything. So this is called what? Juto polymer. Poly means what? Many, and mar means molecule, অণু। তো জুতো পলিমারে হচ্ছে অনেকগুলো একসাথে যুক্ত হবে, আর ঘনীভবন পলিমারে ওরা একটু শক্তিশালী হবে। এইখানেও আবার ঝামেলা আছে। তোমাদের অনেক স্টুডেন্ট এটা চিন্তা করে যে পলিমারের বিক্রিয়াটা তোমাদের কেন ভুলে যাও, এটা তো আমি জানি না, এটা তো আমার কাছে কোনো আইডিয়া নাই, এটা ভুলে যাওয়ার তো কোনো কারণ আমি দেখতেছি না।
একটা মনে রাখবা, ওই এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিডের, এখন আবার তোমার জুতো পলিমারে যাইতে হবে। অ্যাডিপিক অ্যাসিড যেটা, অ্যাডিপিক অ্যাসিড যেটা, ওই অ্যাডিপিক অ্যাসিডের মধ্যে কি আছে বলতো? কয়টা অ্যাসিড? ছয়টা, 6 কার্বনের অ্যাসিড। তো 6 কার্বনের অ্যাডিপিক অ্যাসিডের সংকেত কি? সি ডাবল এইচ, 6টা, মানে দুই পাশেই হচ্ছে সি ডাবল এইচ। একটু খেয়াল করো, ধরো আমি এটাকে উল্টায় লিখলাম, এইচ ডাবল ও সি, তারপরে এখানে হচ্ছে সিএইচ, সিএইচ টু কয়টা? 4টা। আর এখানে হচ্ছে সি ডাবল ও এইচ, এটার নাম অ্যাডিপিক অ্যাসিড। তোমাদের বইয়ের মধ্যে এটা ভুল দেওয়া আছে, এখানে লেখা আছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এটা আসলে অ্যাডিপিক অ্যাসিড। আর এটার সাথে যখন ওই যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন যুক্ত হবে, তখন খেয়াল করবা যে এখানে ডাইঅ্যামিন মানে NH2, তার মানে তুমি খেয়াল করো H2N, এইখানে CH2 হচ্ছে 6টা, এদিকে হচ্ছে NH2। তো এখন এইটার মনে করো অসংখ্য অণু, ধরো কয়টা? ধরো N সংখ্যক, ঠিক একই সংখ্যক হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তো যতটা অ্যাডিপিক অ্যাসিড ততটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এখন কি হবে? তুমি একটু ভাবো, এটাকে একটু ভাঙা দেখাই। তোমার এই এনটা বাদ, H2O বাদ, এই H2O বাদ, ধরো আমি যদি এটাকে এমন করে লিখতাম, যে এটাকে এমন করে লিখতাম যে সি, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে OH, তো এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে OH, রাইট? তো এইখানে হাইড্রোজেন, হাইড্রোজেন NH2, তো এইখানে হচ্ছে হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন। নাও ইউ থিঙ্ক, এটাকে কিভাবে তুমি যুক্ত করবা? কিভাবে? এই যে একটা OH, এই একটা OH আর একটা H একসাথে যুক্ত হবে, আর এই একটা OH আর এই একটা H আরেক সাথে যুক্ত হবে। তো তার মানে কি? তুমি একটু খেয়াল করে দেখো, যদি এখানে n সংখ্যক, n সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড থাকতো আর n সংখ্যক হেক্সামিথিলিন ডাইঅ্যামিন থাকতো, তাহলে এরা যখন যুক্ত হবে, এরা যখন যুক্ত হবে, তাহলে এখন বলো এখানে কি আছে? হচ্ছে আমার প্রভাবক টাইটেনিয়াম অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড। তা কি হবে? এই যে CO, এই যে এখানে অনলি CO থাকবে, আর যা আছে তাই থাকবে। CH2, এখানে হচ্ছে 4, এই যে C, এই যে হচ্ছে O, হুম, এইটার সাথে ওই যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে CH2, এখানে হচ্ছে 6টা, এখানে হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এখানে খালি। এই যে ঠিক OH টা সরাই দিয়েছি, তুমি রেড মার্ক করা যা আছে সব সরাই ফেলছি। তাহলে এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার নাইলন। তাহলে এখান থেকে n সংখ্যক OH, 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 OH গেল, তাহলে পানি কয়টা হবে? 2n সংখ্যক হবে। তাহলে হচ্ছে 2n সংখ্যক পানি উৎপন্ন হবে। দিস ইজ নাইলন। তো এটা কি কঠিন কিছু নাকি? এগুলো তো হলে গিয়ে পান্তাবাদ বিক্রিয়া, কিছুই তো চেঞ্জ হয় নাই, এখানে যা আছে তাই আছে। তো তোমরা কেন পারবা না? টেল মি দ্য রিজন প্লিজ। আমার প্রাইভেট ব্যাচে পড়তে পারবা কিনা? ডেফিনেটলি প্রাইভেট ব্যাচে ক্লাস যে কেউ করতে পারে। আমি কন্ডিশন দিয়ে দিয়েছি, আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে পোস্ট করা আছে, একদম টপ মোস্ট অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে। প্লিজ ফলো দ্য প্রসেস। সামির আফরিদ, তুমি যে বলেছো ফেনলটা বুঝাই দিবেন, ফেনলটা কি বুঝাবো এটাই তো আমি বুঝতেছি না। ফেনলের সংকেতটা লিখলি তো শেষ। একটা বেনজিনের উপরে একটা হাইড্রক্সিল থাকবে, বেনজিনের একটা কার্বনের সাথে হাইড্রক্সিল থাকবে, এটাই তো ফেনল। মানে বেনজিনের সংকেতটা তো আমরা জানি যে এটা হচ্ছে বেনজিনের সংকেত। তো এই বেনজিনের মধ্যে যখন একটা হাইড্রক্সিল মূলক থাকবে, এটার নাম ফেনল, এবং ফেনলটা একটুখানি বিষাক্ত একটা পদার্থ। ঠিক আছে? আচ্ছা, আহসান হাবিব, তুমি বলছো 282 নম্বর পৃষ্ঠা। এই 282 নম্বর পৃষ্ঠার যে বিক্রিয়াটা অনেকের কাছে প্রবলেম, এটাই বললাম।
আর এই যে 282 পৃষ্ঠার প্রথম দিকে যে প্রবলেমগুলো আছে এগুলো আসলে কোনো ব্যাপারই না। দিস ইজ ভেরি ইজি। ওই যে ইথিনকে যুক্ত করতে হয় 1000 অ্যাটমসফিয়ার চাপে এবং 200°C তাপমাত্রায়, সো ইথিন উইল প্রডিউস পলিথিন। আর এই যে ভিনাইল ক্লোরাইড, এখানে হচ্ছে 140 অ্যাটমসফিয়ার চাপ লাগে এবং ঠিক টাইটানিয়াম ক্লোরাইড ইসা লাগবে, প্রভাবক লাগবে 120°C তাপমাত্রায়, তাহলে পলিভিনাইল বা পলিপ্রোপিন হবে, প্রোপিন থেকে পলিপ্রোপিন। আর ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রেও পারক্সাইড লাগবে। সুতরাং পারক্সাইড দিয়ে যখন আমি ভিনাইল ক্লোরাইডকে একসাথে করব দেন পলিভিনাইল ক্লোরাইড হবে, হুইচ ইজ পিভিসি। 282 নম্বর পৃষ্ঠা কেন তোমাদের কাছে প্রবলেম মনে হবে? দিস ইজ কমপ্লিটলি ইজি, ইটস রিয়েলি ইজি। ঠিক আছে, এখন যদি মনে করো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, স্যার ধরেন মুছে দিই, এটা মানে বইয়ের মধ্যে আছেই এগুলা, সো থিংস আর টু ইজি। এখন যদি মনে করো আহ, এরকম আসে যে প্রশ্নটা হচ্ছে তোমার, ধরো আমি যদি এরকম বলি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, ধর এরকম একটা দিল, দিয়ে কি বললো জানো? এখানে বললো যে এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হচ্ছে জায়মান অক্সিজেন, এখানে হচ্ছে জায়মান অক্সিজেন। তোমরা বলতে পারবা এখানে এবিসিডি তে কি হবে? এনিওয়ান, ক্যান ইউ টেল মি এখানে কি হবে? যদি তোমাদেরকে বলে দেয় যে এ হচ্ছে অ্যালকাইনের ক্ষুদ্রতম সদস্য, ধরো এটা বলে দিল অ্যালকাইনের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে এ, তুমি কি ধরে নিবা? অ্যালকাইনের ক্ষুদ্রতম সদস্য কি হবে? নাবিল মে আইডি থেকে ডাই অ্যামিন মানে হচ্ছে NH2, এই মূলকটা দুইবার আছে, অর্থাৎ অ্যামিনো গ্রুপটা দুইবার আছে, এটাকে ডাইঅ্যামিন বলে। দয়া করে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, তোমরা একটা জিনিস মনে রাখো, টিচার কিন্তু তোমাদেরকে সব বোঝায় দিবে না। পৃথিবীর কোনো টিচার কোনো কিছু সব বোঝায় দিলে হয় না, তোমাদেরকে কিছুটা প্রস্তুতি নিতে হবে, পড়ার আগে অথবা পড়ার পরে। সো আমি যে আজকে বলেছি পড়াবো, তোমরা কি একটা বার যোগটাকে পড়ছো বা দেখছো, একটু জানার চেষ্টা করছো? বিকজ এটা তো হচ্ছে গিয়ে এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য ক্লাস। সো দ্যাট ইজ ওয়াই এটা মাথায় রাখতে হবে। না, তোমরা যারা অ্যান্সার দিয়েছো তোমাদের অ্যান্সার হয় নাই। তাহমিনা আক্তার তোমার অ্যান্সার হয়েছে, বাশিরুল ইসলাম তোমার অ্যান্সার হয়েছে, থ্যাংক ইউ। এটার অ্যান্সার হচ্ছে, মানে অ্যান্সার বলতে কি, অ্যালকিন সদস্যটার নাম হচ্ছে ইথাইন, এটা ইথাইন হবে। কেন হবে তার ব্যাখ্যা দিচ্ছি। আমি এখানে যে প্রসেস দেওয়া, যদি এটা যদি তোমাদের ইতে আসে, মানে পরীক্ষায় আসে, পারবা? কি হবে এটা? প্রথমে হচ্ছে সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ। তোমরা জানো ইথাইন কেমন উৎপন্ন হয়? হ্যাঁ, তোমাদের কি ধারণা আছে যে ইথাইন কিভাবে উৎপন্ন হয়? এনিওয়ান? তোমাদের একটু মাথায় রাখতে হবে, ইথাইন প্রস্তুতিটা তোমাদের বইয়ের 276 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, যে ক্যালসিয়াম কার্বাইড এই যৌগের সাথে যখন পানি যুক্ত করা হবে তখন ইথাইন পাওয়া যাবে। তোমরা জানো এটা? সো এটা হচ্ছে সেই ইথাইন। তো এই ইথাইনের মধ্যে আমি যখন হাইড্রোজেন দিব, হাইড্রোজেন, তোমাদের বোঝা উচিত যে এখানে এখন নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমি যদি 180°C তাপ দেই, তাহলে ইথাইন আর হাইড্রোজেন বিক্রিয়া করে ইথিন হবে, অর্থাৎ এটা হবে CH2 ডাবল বন্ড CH2। এই যে ইথিন হইল, এটা হচ্ছে আমার বি যৌগ অ্যাকর্ডিং টু দ্য স্টেম। এখন এটার মধ্যে যদি আমি HBr যুক্ত করি, হাইড্রোজেন ব্রোমাইড, কি হবে বলো? কি হবে? এখানে যদি আমি HBr দেই, এই যে এটা, তাহলে এটা CH2, এই যে ডাবল বন্ড হয়ে মিথাইল ব্রোমাইড হবে, অর্থাৎ ইথাইল ব্রোমাইড হবে, CH3 CH2 ব্রোমাইড। এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। ওই ইথাইল ব্রোমাইডের সাথে CH3 CH2 ব্রোমাইড যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, কেমন? জলীয়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের
জলীয় দ্রবণ দিব, তখন কি হবে? এই হাইড্রোক্সিলটা এখানে আসবে আর এই ব্রোমিনটা সোডিয়ামের সাথে অ্যাড হয়ে যাবে, তখন উৎপন্ন হবে CH3CH2OH, which is completely ইথানল। তার মানে এটা হচ্ছে CH3CH2OH, ইথানল। এবং এখানে আছে সোডিয়াম ব্রোমাইড। এই যে ইথানল, দ্যাট ইজ CH3CH2OH, এখন কি আছে? জারণ। তাহলে বলো কি হবে? একটু আগে আমি এই বিক্রিয়া লিখেছি যে আমি যদি এখন এটাকে জারণ করি তাহলে এখানে উৎপন্ন হবে ইথানল মানে অ্যালডিহাইড। আমি যদি আরেকটু জারণ করি তাহলে এটা উৎপন্ন হবে CH3COOH। সো অ্যাকর্ডিং টু মাই স্টেম এটা হচ্ছে A যৌগ, এটা B যৌগ, এটা C যৌগ, এটা D যৌগ, এটা E যৌগ, এটা F যৌগ। অনেকভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। যদি এরকম প্রশ্ন আসে যে সম্পৃক্ততা বা অসম্পৃক্ততার পরীক্ষা করতে, তাহলে সম্পৃক্ততা অসম্পৃক্ততার পরীক্ষা কিভাবে করব? তোমরা জানো বেয়ার টেস্ট আছে, বেয়ার পরীক্ষা। আর একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। নিঃসন্দেহে জানো যে অ্যালকিন, এটার সঙ্গে যদি আমি ব্রোমিন দ্রবণকে চালনা করি তাহলে কি ব্রোমিনের যে লাল কালারটা আছে এটা দ্রবীভূত মানে এটা দূরীভূত হয়ে যাবে, বিকজ বিক্রিয়া হবে। তাহলে ব্রোমিন যুক্ত করার কারণে যদি কোনো যৌগের লাল বর্ণটা দূরীভূত হয়ে যায়, দেন এটা অসম্পৃক্ত ছিল। ঠিক বেয়ার টেস্টে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে জায়মান অক্সিজেন কি উৎপন্ন হয়? নিঃসন্দেহে তোমার মনে আছে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। কিন্তু অ্যালকেন তো এই বিক্রিয়া করে না। কেন? কারণ অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, এই জন্য এটাকে প্যারাফিন বলে। প্যারাফিন মানে কি? আসক্তিহীন। পারা যাবে? থ্যাংক ইউ। কি? আচ্ছা, BHSZIM তোমার যে আইডির নাম, তুমি কিভাবে বুঝলা যে আমার পরিচিত অপরিচিত আমি কিভাবে বুঝবো? কমেন্ট কার পড়ছে বিষয়টা না, কমেন্ট কোনটা পড়ছে এটা বিষয়। আমার পরিচিত অপরিচিত তো আমিও জানি না। সুতরাং এখানে এটা চিন্তা করার কোনো কারণ নাই। দিস ইজ পাবলিক ফেসবুক লাইভ। সুতরাং এখানে আমার একটাই উদ্দেশ্য থাকে, শুধু পড়ানো। এখানে আমি অন্য কোনো কিছু চিন্তা করি না। প্লিজ থিঙ্ক পজিটিভলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন। প্রবীণ রয় আইডি থেকে, হ্যাঁ, ব্রোমিন দিয়ে প্রদ্যুম্ন পাল, থ্যাংক ইউ। মানে দিস ইজ সিম্পলি আমরা বলতে পারি যে এটা উম, আহ, হচ্ছে আচ্ছা, তাসদিক রহমান শাবাব, তুমি মিথাইল হ্যালাইড জিজ্ঞেস করছো। মিথাইল হ্যালাইড, হ্যালোজেন তো বোঝো, হ্যালোজেন। মিথাইল হ্যালাইড মানে হচ্ছে তোমার অ্যালকাইল। তো মিথাইল হচ্ছে কি CH3। তো এই CH3 এর সাথে যখন আমি হ্যালোজেন দিব এটাকে আমি মিথাইল হ্যালাইড বলতেছি। তো এই হ্যালোজেনের জায়গায় কি হইতে পারে? CH3I, মিথাইল আয়োডাইড। তারপর হতে পারে CH3 ব্রোমিন, মিথাইল ব্রোমাইড। হতে পারে CH3Cl, মিথাইল ক্লোরাইড, মিথাইল ফ্লোরাইড, এনিথিং। সুতরাং এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে দিলাম উইথ মিথাইল, দিস ইজ কল্ড মিথাইল হ্যালাইড। না পারার কথা না, সহজ জিনিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেদওয়ান রাহুল, নাইলন 66 কেন? কারণ উভয় পাশে 6 কার্বন 6 কার্বন আছে। অ্যাডিপিক অ্যাসিডেও 6 কার্বন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের মধ্যেও 6 কার্বন। দ্যাট ইজ ওয়াই দিস ইজ 66। আচ্ছা, সো সামির আফরিদ, অ্যালডিহাইড ইজ নট ইকুয়াল টু কিটোন। অ্যালডিহাইড এক জিনিস, কিটোন আরেক জিনিস। প্লিজ ডু নট মিক্স ইট। অ্যালডিহাইড হচ্ছে CHO, কমপ্লিটলি আলাদা। আর কিটোন হচ্ছে CO, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। অ্যালডিহাইডের সাধারণ সংকেত মানে মানে কার্যকরীমূলক CHO, কিটোন হচ্ছে CO, দে আর নট সেম, দে আর নট সেম। অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন কিভাবে হয়? মেহেদী হাসান জামিল, বুঝলাম না তো।
মানে অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইড দেওয়া মানেই তো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হবে। কারণ এইচ আর সিএল অথবা এইচ আর বিআর যখন যুক্ত হবে তখন একটা হাইড্রোজেন এক কার্বনের সাথে যুক্ত হবে আর অ্যালকাইল মানে মূলকটা যুক্ত হবে। এটা তো সহজ। থ্যাংক ইউ। আচ্ছা, সঞ্জয় দাস, তুমি বলেছো বাস্তব লাইফে এটার ইম্পর্টেন্স কি? আসলে এটাই একটা কঠিন প্রশ্ন উত্তর দেওয়া। তুমি যখন মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়বা ইউনিভার্সিটিতে গিয়ে, বা কোনো একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করবা যেখানে তারা এই প্রোডাকশনের সাথে জড়িত, তখন তোমার ইম্পর্টেন্স বা এই যে যে মানে এই ধরনের কাজগুলা কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা যাবে। কারণ দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমাদের ক্ষেত্রে আসলে পড়ালেখা করে সামনের রাস্তাটা আমাদের ক্লিয়ার থাকে না। দ্যাট ইজ ওয়াই আমরা আসলে গুরুত্ব বুঝি না। আমাদের কাছে মনে হয় এগুলা পড়ে কি হবে, বাট অল দিস থিংস, এগুলা চর্চা করে মানুষ তার আবিষ্কারের দিকে যায়, এবং পৃথিবী আজকে তো এই কারণে এইভাবেই আসছে। সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যান্সার তুমি পেয়ে যাবা আই গেস। সো এই পর্যন্ত যা আমি বলেছি কোনোটাই কিন্তু মানে নতুন না, সবই পুরাতন। সুতরাং আজকে তোমরা ওই যে অ্যালকোহল প্রস্তুতি, উডস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন, তারপরে হচ্ছে মিথেনের সাথে দহন বিক্রিয়া, তোমরা কি এটা জানো যে মিথেনকে যদি আমি দহন করি তাহলে যে সরাসরি অ্যালকাইন উৎপন্ন হয়? তোমরা জানো এটা? CH4, এটা হচ্ছে মিথেন। এটাকে যদি আমি 1.5 মোল অক্সিজেন দিয়ে, অর্থাৎ 3/2 অক্সিজেন দিয়ে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে মিথেন হবে 2 অণু। তা কি হবে জানো? অ্যালকাইন উৎপন্ন হবে। দিস ইজ CH ট্রিপল বন্ড CH, এবং তার সাথে 3 অণু পানি থাকবে প্লাস 3H2। এটাও পসিবল মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে। এবং তুমি এটা জানো যে অ্যালকাইন এখানে যদি আমি হাইড্রোজেনকে যুক্ত করি তাহলে অ্যালকিন হবে, এবং অ্যালকিনের সাথে আবার যদি হাইড্রোজেন যুক্ত করি তাহলে অ্যালকেন হবে। অ্যান্ড দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, বিক্রিয়ার প্রভাবক মনে রাখতে হবে। যদি আমি এটার সাথে হাইড্রোজেনকে যুক্ত করি তাহলে এখানে নিকেল চূর্ণ লাগবে এবং 180 ডিগ্রি সেলসিয়াস লাগবে। দেন ইট উইল প্রডিউস CH2 ডাবল বন্ড CH2। আমি যদি এখানে আবার নিকেল চূর্ণ দিয়া 180 ডিগ্রি সেলসিয়াসের সাথে হাইড্রোজেনকে অ্যাড করি, ইট উইল প্রডিউস ইথেন। ক্লিয়ার? একটা ক্লাসে তো আমি সব কিছুকে আনতে পারবো না। পারবো যদি লেকচারটা 4 ঘন্টা করি আমি, বাট তাও প্রয়োজন নাই। কারণ এই জিনিসগুলা একটা তোমরা যদি বোঝো বাকিগুলো তোমরা নিজেরাই চলতে পারবা। সো আমি রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে, প্লিজ প্লিজ তোমরা এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করো। আর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার। অ্যাসাইনমেন্ট কি হবে তোমরা জানো? তোমরা অ্যাসাইনমেন্ট, তোমরা যারা রেগুলার আমার অ্যাসাইনমেন্টগুলো করো বা অ্যাসাইনমেন্ট দিলে তোমাদের ভিতর একটা অনুপ্রেরণার জায়গা তৈরি হয়, তোমরা একটা রুটিন করো প্লিজ। আজকেই রুটিন করো। রুটিনটা খুব এমন হবে না যে দিনে তুমি 10 ঘন্টা রুটিন করতেছো, কিন্তু রুটিনটা তুমি করবা হচ্ছে এমন যে দিনে অন্তত 4টা সাবজেক্ট যাতে তুমি পড়ো, অন্তত 1 ঘন্টা করে অ্যাট লিস্ট। আর তোমাদের যদি এখন অফলাইনে বা কোচিং সেন্টারে গিয়ে বা টিচারের কাছে গিয়ে পড়ালেখা স্টার্ট অলরেডি হয়েছে পৃথিবী মানে আহ, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কারণ অন্তত বাংলাদেশের প্রত্যেকটা কর্নার থেকে স্টুডেন্ট আমার কাছে পড়ে, মানে আমার প্রাইভেট ব্যাচে আছে। সো বাই হুক অর কুক যেভাবেই হোক আমি জিনিসগুলো জানি যে কোন এলাকায় কে কিভাবে স্টাডি করছে। সো অলরেডি সব জায়গায় অফলাইন স্টার্ট হয়েছে। তোমরা তোমাদের টাইমটাকে একটু এমনভাবে গোছাবা যেন তোমার টাইম লস না হয়। তুমি কোচিং এ যাচ্ছ, আসতেছো, পড়তে যাচ্ছ স্যারের কাছে, ওকে, স্কুল খোলে না এখনো বাট স্টাডি কন্টিনিউ করছো। তো যেটা করবা, অ্যাট লিস্ট 4 আওয়ার্স বাইর করবা, এবং 4 সাবজেক্টস। এই 4 আওয়ার্স কিন্তু ফিক্সড না, তুমি মিনিমাম 4 আওয়ার্স পড়বা, মিনিমাম মিনিমাম। আর ম্যাক্সিমাম তুমি যত করতে পারো। আর দিনে মিনিমাম তুমি 4টা সাবজেক্ট পড়বা। এটা হচ্ছে তোমার প্রথম অ্যাসাইনমেন্ট। তুমি ছোট করে রুটিন করো, কিন্তু রুটিনটা কন্টিনিউ করো,
কন্টিনিউ করো। একদিনে এক গাদা পড়ার পরে বাকি 3 দিন ঘুমানো ইজ নট আ গুড প্র্যাকটিস। ডু লিটল থিংস বাট কিপ দ্য পারসিস্টেন্স। এটাই হচ্ছে কাজ। এটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট তোমরা করবা প্রতিদিন। অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম, তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এইরকম। তোমরা প্লিজ প্লিজ ইংলিশের প্রতি জোর দাও। ইংলিশটা এভরিডে তোমরা ইংলিশ ফার্স্ট পার্ট প্লাস ইংলিশ সেকেন্ড পার্ট একটা করে আইটেম পড়বা অ্যাট লিস্ট এভরিডে, ওয়ান আইটেম। দেন হচ্ছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ তোমরা অ্যাট লিস্ট অন্তত করে একটা ঘন্টা তোমরা টাইম দিবা এখানে, 1 আওয়ার অ্যাট লিস্ট প্র্যাকটিস করবা। তার সাথে এভরিডে হয় ফিজিক্স, না হলে কেমিস্ট্রি, না হলে বায়োলজি, তিনটার একটা রাখবা। যদি রাখো, কতটুক রাখবা ইজ আপ টু ইউ। অ্যান্ড দেন এটার সাথে ছোট্ট করে অবশ্যই বাংলা সেকেন্ড পেপার রাখবা। বাংলা সেকেন্ড পেপার রাখবা। গেল 4টা সাবজেক্টের 3টা। আরেকটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, মানে 2 সাবজেক্ট না, 1 সাবজেক্ট। আরেকটা হচ্ছে পারলে এভরিডে বিজিএস অথবা রিলিজিয়ন একটু একটু করে পড়বা। অ্যান্ড দিস ইজ ইউর 4th সাবজেক্ট অ্যান্ড দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট। ডু chronologically accordingly and do not pause. হিসাব করো, আজকে হচ্ছে মার্চ মাসের 4 তারিখ। প্রতিদিন কতটুক করে তুমি পড়লা হিসাব রাখবা, এবং কতটুক তোমার মাথায় থাকলো হিসাব রাখবা। আর প্লিজ প্যানিক হবা না, প্যানিক হবা না। আল্লাহ কি করব, মাথাটা নষ্ট, কতদিন পর পরীক্ষা, কি হবে আমার, সবাই আগায় গেল আমি পিছায় গেলাম। ইট গিভস ইউ নাথিং। প্লিজ ডু নট প্যানিক। এখনো যে টাইম আছে, এখনো ওই যে 60 দিন বলো না, ওই 60 দিন পড়লেও তোমার শর্ট সিলেবাস কমপ্লিট হবে। যেহেতু সিলেবাস শর্ট হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে, সুতরাং প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করছি, ডু ইউর অ্যাসাইনমেন্টস অ্যাকর্ডিংলি অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ডে এটার মেজারমেন্ট রাখবা, হিসাব রাখবা, কি কি তোমার পড়া হচ্ছে, কোনটা কোনটা পড়া হচ্ছে, কতটুক পড়তেছো। মেক আ নোট ডেইলি বেসিস অ্যান্ড কন্টিনিউ। তুমি ছোট করে পড়ো কিন্তু কন্টিনিউ করো। ওকে, আজকের মতো এখানে আমি রাখি। নেক্সট লাইভ কবে হবে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। তোমাদের পরিবার পরিজন সবাই আল্লাহর রহমতে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এবং কোনো ধরনের প্রবলেম হলে প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট উইথ মি। আমাকে, হ্যাঁ এটা হইতে পারে লোডস অফ মেসেজ আসে আমার এভরিডে, অনেক মেসেজ, আমি চেষ্টা করি কভার আপ করার, বাট প্লিজ ডু নট hesitate to contact me. I'm saying it again. Take care, stay well.